আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা নিয়ে আলোচনা করব, সেটা হলো ব্যাংক সমন্বয় বিবরণী। এই অধ্যায়টা আমাদের যারা এইচএসসি করতেছে তাদের হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্টের 3rd চ্যাপ্টার এবং শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার জন্য লেকচারার পদে পার্ট এর একটা অঙ্ক। তো ব্যাংক সমন্বয় বিবরণী আসলে কি, এটা একটু জেনে রাখা দরকার। যে আমরা যখন কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করি, তো আমাদের কাছে একটা বই থাকে এবং ব্যাংকের হিসাবে একটা বই থাকে। তো আমাদের কাছে যে বইটা থাকে সেটাকে বলা হয় নগদান বই, আর ব্যাংক যে বইতে হিসাব সংরক্ষণ করে সেটাকে বলা হয় পাস বই। তো এই দুই বইয়ের মধ্যে যখন ব্যালেন্সের গড়মিল হয়, তখন মূলত যে জমার উদ্বৃত্ত বা ব্যাংক জমাতিরিক্ত অর্থাৎ টাকার অঙ্কের মধ্যে গড়মিল দেখা দেয়। তো এই টাকার গড়মিলকে সমন্বয় করার জন্য আমরা যে হিসাবটা প্রস্তুত করি সেটা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণী যে অঙ্ক, প্রথমে আমাদের একটা ছক করে নিতে হয়। উপরে প্রতিষ্ঠানের নাম, এখানে প্রতিষ্ঠানের নাম বলতে একটা টাইটেল, যে প্রতিষ্ঠানের নাম থাকবে শুধু প্রতিষ্ঠানের নাম লিখলেই হবে। তারপরে হলো ব্যাংক সমন্বয় বিবরণী, এটা দেওয়া। হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণী দুইভাবে প্রস্তুত করা হয়। একটা হলো একক জের পদ্ধতি এবং একটা অপরটা হলো দ্বৈত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি। তো আজকে আমরা শুধু একক জের পদ্ধতি নিয়ে আলোচনা করব। এরপরে তারিখ, তো 1 মাসের বা 1 বছরের যে সময়ের জন্য নির্ধারিত তারিখের জন্য ব্যাংক সময় বিবরণী প্রস্তুত করা হবে। তো এটা হলো ব্যাংক সমন্বয় বিবরণের যে ছক, বা যেই ছকের মাধ্যমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা সমাধান করব। এভাবেই ছকটা থাকে। এপাশে বিবরণ, টাকা, টাকা। আচ্ছা, অঙ্কটা সমাধান করার আগে আমরা যদি একটা অঙ্ক দেখে নিই যে অঙ্কগুলো সাধারণত কিভাবে হয়, তাহলে আমার জন্য বোঝাটা সহজ হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে নিম্নলিখিত তথ্যাবলী হতে 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে মিস্টার তনয়ের বইতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। আমাদেরকে একটা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে বলছে। আচ্ছা, প্রথম হলো যে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত, একটা টাকার পরিমাণ দেওয়া আছে এবং কিছু গড়মিল হিসাব, অর্থাৎ যে হিসাবগুলোর কারণে দুইটা বইয়ের, পাস বই এবং নগদান বইয়ের গড়মিল দেখা গিয়েছে, এই হিসাবগুলো আমাদেরকে মূলত সমাধান করতে হবে। তো প্রথমে এই যে এন্ট্রিগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে যত প্রকার এন্ট্রি হতে পারে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য সবগুলোই ধারাবাহিকভাবে আলোচনা করা হবে। আমি জাস্ট এখানে একটা অঙ্ক শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে অঙ্কটা এরকম হবে। প্রথমে শুধু একটা ব্যালেন্স দেওয়া থাকবে, পরে কিছু লেনদেন বা কিছু ট্রানজ্যাকশন যেগুলো সাধারণত আমরা কোনো একটা হিসাবের বইতে লিখতে ভুলে গেছি বা লিখে নাই বা এখনো লেখা হয় নাই, দেরি হচ্ছে, যে কারণে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক ব্যালেন্সের গড়মিল হয়েছে। তো এটা আমাদের ঠিক করতে হবে। অঙ্কের প্রথমে যে আমাদের ব্যালেন্সটা দেওয়া থাকবে সেটাকে আমাদের লিখতে হবে। তো ব্যালেন্স সাধারণত দুই ধরনের দেওয়া থাকতে পারে, একটা ডেবিট ব্যালেন্স, একটা এবং ক্রেডিট ব্যালেন্স। কোনটা ডেবিট ব্যালেন্স এবং কোনটা ক্রেডিট ব্যালেন্স এটার একটু পরেই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ ডেবিট ব্যালেন্স এবং ক্রেডিট ব্যালেন্স অর্থাৎ জমাতিরিক্ত ক্রেডিট ব্যালেন্স যদি হয় যে কোনো একটা থাকবে, হয় ডেবিট ব্যালেন্স থাকবে অথবা ক্রেডিট ব্যালেন্স থাকবে। তো সেটাকে আমরা দ্বিতীয় কলামে লিখব। তারপর এই ব্যালেন্সের সাথেই কিছু যে ট্রানজ্যাকশনগুলো দেওয়া থাকবে, কিছু কিছু যোগ হবে এবং কিছু কিছু বিয়োগ হবে। যোগ বিয়োগ করার পর যেটা বের হবে সেটা হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ। তো ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে অর্থাৎ কোনটা আমরা যোগ করব এবং কোনটা বিয়োগ করব, এক্ষেত্রে মনে রাখার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে। আচ্ছা, তো ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের আগে বলছে যে দুইটা পাস বই থাকবে, একটা হলো আমরা সংরক্ষণ করব যেটাকে নগদান বই বলে, আর একটা হলো ব্যাংক সংরক্ষণ করবে যেটাকে পাস বই বলে। আমরা সবসময় পাস বইয়ের দিকে খেয়াল রাখব। যদি কোনো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অর্থাৎ কোনো টাকার লেনদেনের ক্ষেত্রে হয়, এমন হয় যে পাস বইয়ে বেড়ে গেছে তাহলে যোগ হবে, আর যদি কমে যায় তাহলে বিয়োগ হবে। আর যদি এখানে
ক্রেডিট ব্যালেন্স দিয়ে অঙ্ক আমরা করি বা ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে ডেবিট ব্যালেন্সের যে ঠিক বিপরীতভাবেই কাজটা হবে। অর্থাৎ ক্রেডিট ব্যালেন্সের ক্ষেত্রে নগদান বই এবং পাস বই, যদি পাস বই আমরা সবসময় পাস বইটাকেই খেয়াল করব। পাস বইয়ে যদি বাড়ে তাহলে বিয়োগ হবে, আর যদি কমে তাহলে যোগ হবে। কোনটা ডেবিট ব্যালেন্স এবং কোনটা ক্রেডিট ব্যালেন্স আমরা বুঝবো কিভাবে? এখানে লক্ষ্য করি যে নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমার উদ্বৃত্ত হয়, অর্থাৎ আমাদের ব্যাংক জমা বেশি থাকে, তাহলে হচ্ছে ডেবিট ব্যালেন্স হবে। আর নগদান বই অনুযায়ী যদি ব্যাংক জমাতিরিক্ত হয়, অর্থাৎ আমরা বেশি উত্তোলন করে ফেলি বা ঋণ নিয়ে ফেলি, সেক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স হবে। আবার ব্যাংক বিবরণী অনুযায়ী যদি ব্যাংক জমার উদ্বৃত্ত দেওয়া থাকে সেটা ডেবিট ব্যালেন্স, আর ব্যাংক বিবরণী অনুযায়ী যদি ব্যাংক জমাতিরিক্ত থাকে সেটা আবার ক্রেডিট ব্যালেন্স। আচ্ছা, ব্যাংক সমন্বয় বিবরণী A to Z এন্ট্রি, যে সকল এন্ট্রি হতে পারে, এখানে সব এন্ট্রি ধারাবাহিকভাবে দেওয়া আছে। এগুলো করলেই আমাদের একক জের পদ্ধতিতে অঙ্কটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার কমেন্টে জানাবেন, পরবর্তীতে সমাধান দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 1 নাম্বার, ব্যাংকে 5,000 টাকার চেক দেওয়া হয়েছে, কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক তা আদায় করতে পারেনি। অর্থাৎ কি হয়েছে যে ব্যাংকে 5,000 টাকা জমা দেওয়া হয়েছে। আচ্ছা, যখন আমরা 5,000 টাকার চেক ব্যাংকে জমা দিই, আমরা ধরে নিয়েছি যে ব্যাংক এটাকে জমা করবে। এজন্য আমরা নগদান বইতে কিন্তু নগদান বইতে 5,000 টাকা জমা করে ফেলছি, কিন্তু ব্যাংক এখনও তা আদায় করতে পারেনি। এজন্য ব্যাংক তার বইয়ে এখন পর্যন্ত এই জমাটা লিখে নাই। তো ফলাফলে কি হয়েছে যে আমাদের নগদান বই অনুযায়ী 5,000 টাকা যোগ করার পর, হ্যাঁ, এই 10,000 টাকা কোথায় পেলাম? এই 10,000 টাকা হলো আমরা ধরে নিলাম যে আমাদের ডেবিট ব্যালেন্স, অর্থাৎ একটা বেস ফিগার আমরা ধরে নিলাম যে 10,000 টাকা আছে। এভাবে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য এই 10,000 টাকা আমরা ধরে নিছি যে আমাদের ডেবিট ব্যালেন্স হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, নগদান বই কি হয়েছে যে 5,000 টাকা যোগ করে ফেলছি, এক্ষেত্রে আমাদের নগদান বইয়ে টাকার পরিমাণ বেড়ে 15,000 হয়ে যাবে, আর পাস বইয়ে 10,000 হয়ে যাবে। তো সূত্রের দিকে আমরা যদি চলে যাই, যে পাস বইয়ে যদি কোনো লেনদেনের ক্ষেত্রে কমে যায়, আমরা এখনও যেহেতু পাস বইয়ে ব্যাংক যোগ করে নাই, সেক্ষেত্রে এখানে 15,000 এবং পাস বইয়ে হচ্ছে 10,000ই থেকে গেছে। তো নগদান বইয়ের চেয়ে পাস বইয়ে যদি কমে যায়, সেক্ষেত্রে অঙ্কটা যদি ডেবিট ব্যালেন্সে হয়ে থাকে তাহলে আমরা বিয়োগ করব, আর যদি ক্রেডিট ব্যালেন্সে হয় তাহলে যোগ করব। আমরা যদি এখন ডেবিট এবং ক্রেডিট এই দুইটার মধ্যে সমস্যা হয়, আমরা শুধু ডেবিট ব্যালেন্স দিয়ে বুঝি, ক্রেডিট ব্যালেন্স এর বিপরীত। যদি ডেবিট ব্যালেন্সটা হয়ে যায় তাহলে ক্রেডিট ব্যালেন্সটা সোজা বোঝা অনেক সহজ, এটা শুধু বিপরীতটা হবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় এন্ট্রিতে যাই, যে 1,000 টাকার একটা চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু উক্ত তারিখের মধ্যে তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি অথবা ভাঙানো হয়নি। একাধিক চেকও এক্ষেত্রে হতে পারে। আচ্ছা, 1,000 টাকার একটা চেক যখন আমরা ইস্যু করি, তখন আমরা ধরে নিচ্ছি যে পাওনাদার বা আমাদের কাছে যারা পাবে তারা এই 1,000 টাকার চেকটি ব্যাংক থেকে তুলে নেবে। এক্ষেত্রে আমরা নগদান বই থেকে কিন্তু 1,000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। আর পাস বই, ব্যাংক তার পাস বই থেকে এখনো বাদ দেয়নি, কারণ যেহেতু ব্যাংকে তা এখনো উপস্থাপন করা হয়নি বা ভাঙানো হয়নি, সেক্ষেত্রে ব্যাংক কী করছে, এখনো বাদ দেয়নি। তো ফলাফল কি আসছে যে আমাদের 1,000 টাকা আমাদের নগদান বইয়ে 1,000 টাকা কমে 9,000 টাকা চলে আসছে, কিন্তু ব্যাংকে 10,000 টাকাই থেকে গেছে। তো নগদান বই এবং পাস বই আমরা যদি তুলনা করি, তাহলে নগদান বইয়ে চেয়ে পাস বইয়ে টাকা বাড়ানো আছে, এখনও 10,000 টাকাই থেকে গেছে, এখানে 9,000 টাকা। তো আমরা যদি সূত্রের দিকে চলে যাই, তাহলে পাস বইয়ে যদি বাড়ানো থাকে তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এই জন্য আমরা ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে অঙ্কটা কি করব, যোগ করব, আর যদি ক্রেডিট ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা বিয়োগ করব। 3 নাম্বার, যে একজন দেনাদার তার 2,000 টাকা দেনা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, দেনাদার মানে যাদের কাছে আমরা টাকা পাবো, এটা তো সবাই জানে। তো দেনাদার 2,000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিছে। তো ব্যাংক যেহেতু আমাদের হিসাবে 2,000 টাকা কিন্তু জমা করেই দিবে। যেহেতু আমাদের দেনাদার তাকে 2,000 টাকা আমার হিসাব করে দিয়ে দিছে। তো 10,000 টাকা আমাদের ছিল, 2,000 টাকা যোগ করায় আমাদের ব্যাংক করছে কত, 12,000। কিন্তু নগদান বইয়ে এখনও যেহেতু লেখা হয় নাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্যালেন্স 10,000 টাকাই থেকে গেছে। তো নগদান বই এবং পাস বই আমরা যদি তুলনা করি, পাস বইয়ে কিন্তু ব্যালেন্স বেড়ে গেছে,
আর নগদান বইয়ে এখনও কমে আছে। তো ডেবিট ব্যালেন্স অনুযায়ী কী হবে? যোগ, আর ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী বিয়োগ। অর্থাৎ বাড়লে পাস বইয়ে যদি বেড়ে যায় তাহলে যোগ ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে, আর যদি কমে যায় তাহলে হবে বিয়োগ। আচ্ছা, নেক্সট হলো আমাদের স্বীকৃত 500 টাকার একটি বিল ব্যাংক সরাসরি পরিশোধ করে দেয়। আচ্ছা, এখানে বলে রাখি যে আমাদের যে কোনো খরচ বা যে কোনো পাওনাদার যদি পায় বা প্রদেয় বিল হয় বা ঋণের টাকা, যে কোনো টাকা যদি ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় তাহলে ব্যাংক কী করবে? সাথে সাথে সেটাকে বাদ দিয়ে দিবে। তাহলে আমাদের স্বীকৃত 500 টাকার একটা বিল ব্যাংকে সরাসরি পরিশোধ করে দেয়, ব্যাংক পরিশোধ করে দিছে। তো সে তার আমাদের পাসবই থেকে, ব্যাংকের যে পাসবই ছিল সেটা থেকে কিন্তু 500 টাকা অলরেডি বাদ দিয়ে দিছে। তো এখানে লেখা থাকতে পারে যে নগদান বইয়ে এখনও হিসাবভুক্ত করা হয়নি বা লেখা হয় নাই, বা যদি কোনো কিছু না দেওয়া থাকে তাও আমরা ধরে নিব যে নগদান বইয়ে এটা এখনও আসেনি, বিধায় এই এন্ট্রিটা কিন্তু আসছে। তো 10,000 টাকা আমাদের কিন্তু 500 টাকা নগদান বইয়েও বিয়োগ করা দরকার ছিল। তো যেহেতু নগদান বইয়ে হিসাবভুক্ত করা হয়নি এখনও, তো এখনও 10,000 টাকাই রয়ে গেছে। তো নগদান এবং পাস বই আমরা যদি তুলনা করি সেক্ষেত্রে নগদান বইয়ের চেয়ে পাস বইয়ে কিন্তু টাকার অঙ্ক কমে গেছে। তো কমলে কী হবে? ডেবিট ব্যালেন্স অনুযায়ী বিয়োগ, আর ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী যোগ হবে। অর্থাৎ এক্ষেত্রে ডেবিট ব্যালেন্স দেওয়া থাকলে আমরা কি করব? বিয়োগ করব, আর ক্রেডিট ব্যালেন্স থাকলে যোগ করব। নেক্সট হলো ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে 200 টাকা, আচ্ছা, যা নগদান বইতে লেখা হয় নাই, বিনিয়োগের সুদও হতে পারে। আচ্ছা, আমরা যে টাকাটা ব্যাংকে জমা রাখছি সেটার উপর ব্যাংক সুদ মঞ্জুর করছে। তো এই ব্যাংকের যে সুদ সাধারণত যেটা ব্যাংক সুদ মঞ্জুর করে, এই টাকাটা আমাদের পাবো। তো ব্যাংক আমাদেরকে সরাসরি নগদে না দিয়ে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে জমা করবে, অর্থাৎ আমাদের জমা থেকে আরও বেড়ে যাবে। তো ব্যাংক কিন্তু পাসবইয়ে ঠিক এটাই কাজ করবে যে 10,000 টাকা থেকে 2,000 টাকা আমাদের হিসাবে আরও জমা রাখবে। তো সেক্ষেত্রে আমাদের টাকা কত হবে? 10,200 টাকা। কিন্তু নগদান বইতে যেহেতু এখনও লেখা হয় নাই বা আমাদেরকে এখনও ব্যাংক বলে নাই, এমনও হতে পারে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু আমরা নগদান বইয়ে যোগ করি নাই। তো নগদান বই এবং পাস বইয়ে তুলনা করলে দেখা যাবে যে পাস বইয়ের টাকার অঙ্ক বেড়ে গেছে আর নগদান বইয়ে কমে গেছে। সেক্ষেত্রে ডেবিট ব্যালেন্স অনুযায়ী আমাদের যোগ করতে হবে এবং ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী বিয়োগ করতে হবে। এখানে ব্যাংক সুদও হতে পারে, বিনিয়োগের সুদও হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। যেটা আমাদের আয় ব্যাংক তার হিসাবে জমা করবে, আমাদের হিসাবে জমা করবে আর কি। নেক্সট হলো ব্যাংক চার্জ ধার্য করেছে 300 টাকা বা কর্তন করেছে, যা নগদান বই হিসাবভুক্ত করা হয় নাই। আগেরটা ছিল সুদ, যেটা আমরা পাবো, অর্থাৎ আমাদের হিসাবে সেটা জমা হবে। এখন ব্যাংক চার্জ ধার্য করেছে, এটা কিন্তু আমাদের একটা খরচ। তো ব্যাংক কী করবে? আমাদের কাছ থেকে সরাসরি না নিয়ে আমরা যে টাকা রাখছি সেখান থেকে কিন্তু তারা কেটে রাখবে। তো এক্ষেত্রে পাস বই অনুযায়ী তারা কি করছে? এটা কিন্তু ব্যাংক সংরক্ষণ করবে পাস বইটা, আর নগদান বইটা আমরা করব। তো পাস বই থেকে যেহেতু আমাদের 300 টাকা ব্যাংক চার্জ বা কর্তন করছে, তো পাস বই থেকে কিন্তু তারা 300 টাকা বাদ দিয়ে দিছে। কিন্তু নগদান বই অনুযায়ী আমরা কিন্তু এখনও ওই 300 টাকা বাদ দিইনি। সেক্ষেত্রে আমাদের 10,000 টাকাই ব্যালেন্স রয়ে গেছে, আর ব্যাংকে কিন্তু 9,700 টাকা ব্যালেন্স রয়ে গেছে। তো সেক্ষেত্রে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে যদি আমরা তুলনা করি সেক্ষেত্রে কিন্তু পাস বইয়ের টাকা কমে গেছে। তো ডেবিট ব্যালেন্স অনুযায়ী কমলে কি হবে? বিয়োগ, আর ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী যোগ হবে। আচ্ছা, নেক্সট, ব্যাংক কর্তৃক প্রদত্ত 3,000 টাকা গৃহ নির্মাণ ঋণের কিস্তি নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নাই। আচ্ছা, নোট হচ্ছে যে বিশেষ দ্রষ্টব্য, ব্যাংক কর্তৃক পরিশোধিত যে কোনো খরচ যদি নগদান বইতে না লিপিবদ্ধ করা হয়, যেমন প্রদেয় বিল বা আরও কিছু হতে পারে, যেমন ঋণের টাকা পরিশোধ বা আমাদের ব্যক্তিগত কোনো টাকা পরিশোধ ব্যাংক পরিশোধ করছে, এটা হতে পারে। তো দেখেন, ব্যাংক কর্তৃক প্রদত্ত অর্থাৎ ব্যাংক দিয়ে দিছে 3,000 টাকা, আমাদের যে গৃহ নির্মাণ ঋণটা ছিল সেক্ষেত্রে ব্যাংক 3,000 টাকা পরিশোধ করছে, কিন্তু আমাদের নগদান বই এখনও লেখা হয় নাই। তো ব্যাংক যেহেতু সেই টাকাটা পরিশোধ করছে, সে কী করছে? পাস বই অনুযায়ী সে 3,000 টাকা কমায় দিছে। তো সেক্ষেত্রে কিন্তু ওরা 10,000 থেকে আমাদের যে বেস যেটাকে ধরে আমরা করতেছি, আমরা 10,000 ধরে করতে পারেন, 5,000 ধরে করতে পারেন, এটা হচ্ছে খসড়া। 10,000 থেকে 3,000
ওরা বাদ দিয়ে দিচ্ছে 7,000। তো নগদান বইতে যেহেতু এখনো লিপিবদ্ধ করা হয়নি, তাহলে আমরা কিন্তু এখনো বাদ দিইনি। সেক্ষেত্রে কিন্তু বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো বাদ দিইনি। তাই আমাদের ব্যাংক ব্যালেন্স 10,000 টাকাই রয়ে গেছে। তো আমরা নগদান বই এবং পাস বই যদি তুলনা করি, তাহলে দেখেন আমাদের পাস বই অনুযায়ী টাকার অঙ্ক কিন্তু ব্যাংকের পাস বই অনুযায়ী টাকার অঙ্ক কমে গেছে। তো ডেবিট ব্যালেন্স অনুযায়ী কমলে কি হবে? বিয়োগ। আর ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী যোগ হবে। আচ্ছা, নেক্সট এন্ট্রিটা যদি আমরা দেখি, যে দেনাদার থেকে প্রাপ্ত বা জমাকৃত 5,000 টাকার চেক ব্যাংক কর্তৃক আদায়কালে প্রত্যাখ্যাত হয়েছে, নগদান বইতে লেখা হয় নাই। অর্থাৎ দেনাদার, আমরা যাদের কাছে টাকা পাবো, তারা একটা চেক জমা দিছে, প্রাপ্ত চেকটা জমা দিছে, 5,000 টাকার একটা চেক ব্যাংক জমাও করছে সেটা, এবং আমরাও জমা করছি, কিন্তু আদায়কালে প্রত্যাখ্যাত হয়েছে। অর্থাৎ ব্যাংক সেটা প্রত্যাখ্যান করছে কোনো কারণে, চেকের কোনো সমস্যা হতে পারে, যে কোনো কারণে ব্যাংক সেটা প্রত্যাখ্যান করছে। তো ব্যাংক প্রত্যাখ্যাত করার সাথে সাথে কিন্তু 5,000 টাকা ওরা বাদ দিয়ে দিছে। কি করছে? 5,000 টাকা কিন্তু ওরা বাদ দিয়ে দিছে, কিন্তু নগদান বইতে যেহেতু এখন লেখা হয় নাই, তাহলে নগদান বই থেকে কিন্তু বাদ দেওয়া হয় নাই। তো 10,000 থেকে তারা 5,000 টাকা বাদ দিয়ে দিছে। সো তারা ব্যালেন্স দেখাইছে কত? 5,000। আর আমাদের নগদান বই যেহেতু বাদ দেওয়া হয় নাই, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স কিন্তু এখনো 10,000-ই থেকে গেছে। তো নগদান বই এবং পাস বইয়ের আমরা যদি তুলনা করি, তাহলে পাস বইয়ের টাকা কিন্তু কমে গেছে। আর কমলে ডেবিট ব্যালেন্স অনুযায়ী কি করতে হবে? যোগ করতে হবে। আর ক্রেডিট ব্যালেন্সের সাথে কি করতে হবে? না সরি, ডেবিট ব্যালেন্সের থেকে বিয়োগ করতে হবে এবং ক্রেডিট ব্যালেন্স থেকে যোগ করতে হবে। নেক্সট হলো, পাওনাদার বরাবর ইস্যুকৃত 7,000 টাকার চেক ভুলে নগদান বইতে 7,500 টাকা লেখা হয়েছে। অর্থাৎ পাওনাদারকে পাওনাদার আমাদের কাছে টাকা পাবে 7,000 টাকা, এবং আমরা ইস্যু করছি চেকটা। তো নগদান বইতে 7,000-এর জায়গায় 7,500 টাকা লেখা হয়েছে। আচ্ছা দেখেন, এক্ষেত্রে কি হয়েছে, যে নগদান বই অনুযায়ী আমরা বাদ দিছি তাহলে কত? 7,500। ব্যাংক কিন্তু আর 7,500 টাকা বাদ দেয়নি, ব্যাংক দিছে 7,000 টাকা। তো তারা বিয়োগ করছে 10,000 থেকে 7,000 বাদ 3,000। আর আমরা কিন্তু 7,000 টাকার চেক ইস্যু করে লিখছি কত? 7,500 টাকা। সেক্ষেত্রে আমরা 500 টাকা অতিরিক্ত বিয়োগ করে ফেলছি। তো সেই জন্য কি হয়েছে, যে নগদান বই এবং পাস বই তুলনা করলে এখন দেখা যাবে যে পাস বইয়ের টাকার অঙ্ক বেড়ে গেছে আর নগদান বইয়ে কমে গেছে। তো এই জন্য আমরা ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে কি করব? বাড়লে যোগ, আর ক্রেডিট ব্যালেন্সের ক্ষেত্রে কি করব? বিয়োগ। সেক্ষেত্রে কত টাকা যোগ বিয়োগ করব, তাই না? তো যেহেতু আমরা 500 টাকা নগদান বইয়ে বেশি বাদ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা শুধু 500 টাকাই এখানে নিয়ে আসব। নেক্সট হলো, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2,000 টাকা নগদান বইতে 2 বার ক্রেডিট করা হয়েছে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 2,000 টাকা নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছে। অর্থাৎ দেনাদার থেকে আমরা একটা টাকা পাইছি, যেটা ব্যাংকে জমা দিছে। টাকার পরিমাণ ছিল 2,000 টাকা। তো নগদান বইতে 2 বার ডেবিট করা হয়েছে, কিন্তু আমাদের ডেবিট করার নিয়ম হলো একবার। দেখেন, পাস বই অনুযায়ী ব্যাংক কিন্তু একবারই ডেবিট করছে, অর্থাৎ যেহেতু জমা দিছে সেহেতু 10,000 টাকার সাথে 2,000 টাকা যোগ করছে, অর্থাৎ 12,000 টাকা হয়ে গেছে। আর ডেবিট ব্যালেন্স অনুযায়ী আমরা নগদান বই অনুযায়ী ডেবিট করছে কয়বার? 2 বার, অর্থাৎ 2 বার যোগ করছে, 2,000 2,000। সেক্ষেত্রে কিন্তু 2,000 টাকা অতিরিক্ত জমা হয়ে গেছে। তো পাস বইয়ে আমাদের ব্যালেন্স হলো এখন 12,000, আর নগদান বই হলো 14,000, অর্থাৎ 2,000 টাকা কিন্তু এখানে বেশি হয়ে গেল। এজন্য হিসাবে একটা গরমিল হয়ে গেছে। তো এখন কি, যে আমাদের নিয়ম অনুযায়ী যে পাস বই অনুযায়ী যদি কমে, যেহেতু এখানে 14,000-এর তুলনায় 12,000 কম, তাহলে কমছে, তাহলে ডেবিট ব্যালেন্সের সাথে কি করব? আমরা বিয়োগ করে দিব, কমলে বিয়োগ। আর ক্রেডিট ব্যালেন্সের অনুযায়ী যোগ করব। কত টাকা? যেই 2,000 টাকা অতিরিক্ত ডেবিট করা হয়েছে, শুধু ওই 2,000 টাকা যোগ হবে। নেক্সট যে এন্ট্রিটা, যে 4,000 টাকার 2 মাস মেয়াদি প্রাপ্য নোট, অনেক ইম্পর্টেন্ট এন্ট্রি। যে 4,000 টাকার 2 মাস মেয়াদি প্রাপ্য নোট 5% হারে ব্যাংকে বাট্টা করে নগদান বইতে নোটের পূর্ণ মূল্য লেখা হয়েছে। অর্থাৎ ব্যাংক 2 মাস মেয়াদি একটা নোট 5% কিন্তু বাট্টা করছে, অর্থাৎ এটা ছাড় দিছে মেয়াদ চুক্তি অনুযায়ী।
কিন্তু নগদান বইতে কি হয়েছে, আমরা পূর্ণ মূল্যে অর্থাৎ বারটার বাদ না দিয়ে পূর্ণ মূল্যে আমরা লিখে ফেলছি। হ্যাঁ, তাহলে একটা হিসাবটা বুঝি যে 4,000 টাকার 5% হলো 200 টাকা। 200 টাকাকে যেহেতু 2 মাস মেয়াদি, 2 মাসের মধ্যে, তো 200 টাকা 200 টাকার 12 দিয়ে ভাগ 12 মাস গুণ 2 অর্থাৎ 33.33 টাকা। এই টাকাটা কিন্তু ছাড় দেওয়া হয়েছিল প্রাপ্য নোট। দেনাদারকে ছাড় দেওয়া হয়েছিল। তো ব্যাংক কিন্তু সেটা ঠিকই ছাড় দিছে। কিন্তু নগদান বই অনুযায়ী কি করছে, পূর্ণ মূল্যে লেখা হয়েছে। তো এই ক্ষেত্রে প্রাপ্য নোটের এই যে 33.33 টাকা, এটা কিন্তু বেশি হয়ে গেছে। আমরা এখানে তাহলে এই 33.33 টাকা কিন্তু নগদান বই অনুযায়ী বেশি, অর্থাৎ যোগ করা হয়েছে। আর পাস বই অনুযায়ী যেহেতু ছাড় দিছে, সেক্ষেত্রে কিন্তু ব্যাংক এটাকে নেয় নাই, অর্থাৎ ছাড় দিয়ে দিছে, যোগ করে নাই। তো সেক্ষেত্রে কি হয়েছে, নগদান বইয়ের তুলনায় পাস বইয়ের টাকার অঙ্ক কমে গেছে এবং নগদান বইয়ে বেড়ে গেছে। যেহেতু আমরা পাস বইয়ের সাথে সবসময় তুলনা করব, তো পাস বই অনুযায়ী আমাদের যেহেতু টাকা কমে গেছে, ডেবিট ব্যালেন্স অনুযায়ী কি হবে, বিয়োগ, আর ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী যোগ হবে। নেক্সট হলো 13 নাম্বার, যে ব্যাংক জমাতিরিক্তের সুদ 6,000 টাকা ধার্য করা হয়েছে যা নগদান বইতে লেখা হয় নাই। ব্যাংক জমাতিরিক্ত কোনটা, যেটা আমরা সাধারণত ব্যাংক থেকে ঋণ নিই, অর্থাৎ আমাদের জমা যেটা রাখছি তার অতিরিক্ত ঋণ নিয়ে ফেলি, সেটা হলো ব্যাংক জমাতিরিক্ত। তো সেক্ষেত্রে আমাদের সুদ ধার্য করা হচ্ছে 6,000 টাকা। এটা কিন্তু ব্যাংক নিবে আমাদের কাছ থেকে, কিন্তু ব্যাংক কী করছে, যে আমাদের যে টাকা ছিল সেখান থেকেই তারা কেটে নেবে, সরাসরি নেবে না। তো ব্যাংক পাসবই অনুযায়ী যেহেতু সুদ 6,000 টাকা, তো 10,000 টাকা থেকে আমাদের ব্যালেন্স থেকে সে 6,000 টাকা কেটে নিবে, অর্থাৎ বিয়োগ করে নিবে। তাহলে আমাদের থাকলো কত, 4,000। তো নগদান বইতে যেহেতু এখনও লেখা হয় নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা নগদান বই অনুযায়ী 6,000 টাকা এখনও বাদ দিইনি। তো আমাদের ব্যালেন্স কিন্তু 10,000 টাকাই আছে। তো নগদান বই এবং পাস বইয়ের মধ্যে যদি আমরা তুলনা করি, নগদান বইয়ে কিন্তু পাস বইয়ে কিন্তু টাকা কমে গেছে, আর নগদান বইয়ে এখনও বাড়ানো আছে। তো আমরা যেহেতু পাস বইয়ের সাথে তুলনা করে অঙ্কগুলো করব, তো পাস বইয়ে যদি টাকা কমে তাহলে ডেবিট ব্যালেন্স অনুযায়ী কি হবে, বিয়োগ, এবং ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী হবে যোগ। আচ্ছা, নেক্সট হলো পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 8,000 টাকার 3টি চেকের মধ্যে 3,000 টাকার 2টি চেক উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। এটা ইম্পর্টেন্ট একটা এন্ট্রি, অনেকবার আসে, যে আমরা আমাদের কাছে যে টাকা পাবে তাদের কাছে আমরা চেক ইস্যু করছি মোট 8,000 টাকার 3টা চেক। কয়টা চেক, 3টা চেক। তো 3টা চেকের মধ্যে 3,000 টাকার 2টা চেক উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, অর্থাৎ ব্যাংক 3,000 টাকার 2টা চেক এখনো পরিশোধ করে নাই। আচ্ছা, আমরা যখন পাওনাদারকে ইস্যু করছি যে ব্যাংকের কাছ থেকে নিয়ে নিবে, তো আমরা কিন্তু ধরে নিছি ব্যাংক এটাকে দিবে, সেক্ষেত্রে আমরা 8,000 টাকাই বাদ দিয়ে দিছি। কিন্তু ব্যাংক যেহেতু এখনো পরিশোধ করে নাই বা কোনো কারণে উপস্থাপন করা হয় নাই ব্যাংকে, হতে পারে, অথবা ভাঙানো হয় নাই, বিভিন্ন কারণ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু যে টাকাটা শুধু পরিশোধ করবে ব্যাংক শুধু সেটাকেই বাদ দিবে। তো ব্যাংক যেহেতু 3,000 টাকা এখনো পরিশোধ করে নাই, সেক্ষেত্রে 8,000 থেকে 3,000 বাদ, তারা পরিশোধ করে নাই, তারা পরিশোধ করছে কত, 5,000। তো ব্যাংক কিন্তু 5,000 টাকাই বাদ দিছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, নগদান বই এবং পাস বই তুলনা করলে দেখা যায় যে পাস বই অনুযায়ী আমাদের ব্যালেন্স হচ্ছে 5,000, আর নগদান বই অনুযায়ী 2,000। তো সেক্ষেত্রে ডেবিট ব্যালেন্স অনুযায়ী কি হবে, যেহেতু আমাদের টাকা এখনো পাস বইয়ে বাড়ানো আছে, তাহলে আমরা যোগ করব, আর ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী বিয়োগ করব। এখন যোগ বিয়োগ করব কোন টাকাটা, যে টাকাটা ব্যাংক এখনো পরিশোধ করে নাই, শুধু সে টাকাটা আমরা যোগ বিয়োগ করব। নেক্সট হলো 15 নাম্বার, যে 2,400 টাকার একখানা প্রাপ্য বিল 2,000 টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ আমাদের একটা প্রাপ্য বিল যেটা আমরা পাবো 2,400 টাকা, তো এটা কিন্তু বাট্টা করা হয়েছে, অর্থাৎ 400 টাকা ছাড় দিয়ে আমাদের 2,000 টাকা নেওয়া হবে, বা পাওনাদার আমাদেরকে দেনাদার আমাদেরকে পরিশোধ করবে কত, 2,000 টাকা। কিন্তু নগদান বইয়ে পূর্ণ মূল্য অর্থাৎ 2,400 টাকাই লেখা হয়েছে। তো সেক্ষেত্রে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, যে যেহেতু আমাদের বাট্টাকৃত বিল, তো ব্যাংক কিন্তু বাট্টার টাকাটা বাদ দিছে, ছাড়ের টাকাটা বাদ দিয়ে 2,000 টাকাই যোগ করছে তাদের ব্যালেন্সে, কিন্তু আমরা পূর্ণ মূল্যেই যোগ করছি। সেক্ষেত্রে আমরা 400 টাকা বেশি যোগ করছি। তো নগদান বই অনুযায়ী এখন আমাদের ব্যালেন্স 12,400, পাস বই অনুযায়ী আমাদের ব্যালেন্স 12,000। তো দুইটা বই যদি আমরা তুলনা করি, তো দুইটা বই তুলনা করলে দেখা যাবে যে ব্যাংকের পাস বই এখনো টাকা
কম। আর যদি আমাদের সূত্র অনুযায়ী তাহলে যদি পাস বইয়ে কম থাকে টাকা কমে যায় তাহলে ডেবিট ব্যালেন্স অনুযায়ী কী করব, বিয়োগ, আর ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী করব যোগ। 16 নম্বরটা আমরা আগে করে ফেলছি, জন্য এটা করব না। আচ্ছা 17 নম্বর, 4000 টাকার 3খানা চেক প্রদেয় হিসাবের বরাবর ইস্যু করা হয়েছিল, যার মধ্যে 2000 টাকার 2খানা চেক পরিশোধিত হয়েছে। একটু আগে যে এন্ট্রিটা আমরা করলাম যে পাওনাদার কর্তৃক ইস্যুকৃত চেক 3খানা ইস্যু করা হয়েছে, তো তার মধ্যে কিছু টাকা পরিশোধ করা হয়েছে, কিছু টাকা পরিশোধ করা হয় নাই। তো যে টাকাটা পরিশোধ করা হয় নাই তো ব্যাংক সেটাকে এখনো বাদ দেয় না, কিন্তু নগদান বই আমরা বাদ দিয়ে দিই, এজন্য ঝামেলাটা হয়। তো এটা একই এটাও। তো এটা ওটা শুধু পাওনাদার সরাসরি, এটা হলো প্রদেয় বিল। তো 4000 টাকা 3খানা চেক প্রদেয় বিল হিসেবে ইস্যু করা হয়েছে। যখন আমরা চেকটা ইস্যু করি আমরা ধরে নিছি যে ব্যাংক এটাকে পরিশোধ করবেই। তো আমরা কি করছি, নগদান বই অনুযায়ী 4000 টাকা কিন্তু বাদ দিয়ে দিছি, কিন্তু পাস বই অনুযায়ী ওরা পরিশোধ করছে কত, 2000 টাকা। তাহলে ব্যাংক কিন্তু তাদের হিসাব থেকে 2000 টাকা বাদ দিছে। তো সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স কিন্তু 2000 টাকা বেশি কমে গেছে। তাহলে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স হয়েছে 6000, আর পাস বই অনুযায়ী হয়েছে কত, 8000 টাকা। তো আমাদের কিন্তু সূত্র অনুযায়ী কি হবে, যোগ না বিয়োগ এটা বুঝবো এখন, যে নগদান বই আর পাস বই তুলনা করলে দেখা যাবে। তাহলে পাস বইয়ে যেহেতু টাকার অঙ্ক বাড়ানো আছে, পাস বইয়ে কি আছে, টাকার অঙ্ক বাড়ানো আছে, সেক্ষেত্রে ডেবিট ব্যালেন্স অনুযায়ী কি করব, আমরা যোগ করব, এবং ক্রেডিট ব্যালেন্স অনুযায়ী কি করব, বিয়োগ করব। কত টাকা, যে টাকাটা এখন পরিশোধিত হয় নাই, অর্থাৎ 4000 টাকার মধ্যে 2000 টাকা পরিশোধ করা হয়েছে এবং 2000 টাকা পরিশোধ করা হয় নাই, এই 2000 টাকাই এখন যোগ করব। ব্যাংকে বাট্টাকৃত 1000 টাকার একটি প্রাপ্য নোট অমর্যাদাকৃত হয়েছে, কিন্তু নগদান বইয়ে হিসাবভুক্ত করা হয় নাই। একটা প্রাপ্য নোট ব্যাংক যখন ইস্যু করা হয় তো এটা অমর্যাদাকৃত হয়েছে, তো আমরা কিন্তু এখনো জানি না, যেহেতু নগদান বইয়ে হিসাবভুক্ত করা এটা হয় নাই। তো ব্যাংক যখনই এই প্রাপ্য নোটটা অমর্যাদাকৃত হয়েছে তখন কিন্তু এই টাকাটা আমরা আর পাবো না, এই টাকাটা আমরা আদায় করতে পারবো না। তো ব্যাংক কিন্তু ওই প্রাপ্য নোটটা কি করবে, 1000 টাকা তাদের ব্যালেন্স থেকে বাদ দিয়ে দিবে। তো আমরা কিন্তু এখনো বাদ দিই নাই, তো সেক্ষেত্রে আমাদের হিসাব থেকে কিন্তু 1000 টাকা এখনো কমে নাই, আমাদের যা ব্যালেন্স ছিল আগে সেটাই আছে। তো 10,000 থেকে 1000 অমর্যাদাকৃত বিল 1000 টাকা বাদ, তো ব্যাংক ব্যালেন্সে 9000 টাকা, আর নগদান বই অনুযায়ী 10,000 টাকা। তো দুইটা হিসাবের ক্ষেত্রে কি হয়েছে এখন, যে নগদান বই এবং পাস বই হিসাবের আমরা যদি তুলনা করি তাহলে দেখা যাবে যে পাস বইয়ের ব্যালেন্স কমে গেছে আর নগদান বইয়ে বেড়ে গেছে। তো আমাদের সূত্রে আমরা যদি চলে যাই তাহলে পাস বই অনুযায়ী যদি ব্যালেন্স কমে যায় তাহলে হবে বিয়োগ ডেবিট ব্যালেন্সের ক্ষেত্রে, আর ক্রেডিট ব্যালেন্সের ক্ষেত্রে যোগ। তো আশা করা যায় এই যে এন্ট্রিগুলো আলোচনা করা হলো একক জের পদ্ধতিতে অঙ্ক করার জন্য এতগুলোই যথেষ্ট। এর বাইরে যদি কোনো কিছু থাকে আপনারা জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে এগুলা সমাধান করে দেওয়ার। আর যদি উপকৃত হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যদি মনে হয় যে না হচ্ছে না বা যথেষ্ট না তাহলে ঠিক আছে। আসসালামু আলাইকুম।